চলুন আজ বাংলা সাহিত্যের এমন একজনের কথা বলি যিনি একাই পুরো সাহিত্যের গতিপথটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন। একাধারে বিদ্রোহী আবার আধুনিক বাংলা সাহিত্যের স্থপতি। তিনি আর কেউ নন, মাইকেল মধুসূদন দত্ত। তো তার এই বিপ্লবের শুরুটা হয়েছিল কিন্তু মঞ্চ থেকে। ভাবা যায়, তিনি প্রথম পাশ্চাত্য স্টাইল ফলো করে একটা আধুনিক বাংলা নাটক লিখলেন। নামটা মনে রাখতে হবে, শর্মিষ্ঠা। এর আগে কিন্তু বাংলা সাহিত্যে এই রকম সার্থক আধুনিক নাটক আর একটাও লেখা হয়নি। কিন্তু নাটকের থেকেও বড় আসল বিপ্লবটা তিনি ঘটালেন কবিতায়। বাংলা কবিতা তখন ছন্দের মিলে অন্তমিলের একটা শৃঙ্খলে বাঁধা ছিল। মধুসূদন এসে সেই শেকলটাকেই ভেঙে দিলেন। তিনিই প্রথম বাংলা ভাষায় নিয়ে আসলেন অমিত্রাক্ষর ছন্দ, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্ল্যাঙ্ক ভার্স। আর তিনি কিন্তু শুধু কবিতার আঙ্গিক বা স্টাইল বদলেই থেমে থাকেননি। মহাকাব্যের মতো একটা বিশাল আর প্রাচীন ফর্মকে তিনি একেবারে আধুনিক যুগের উপযোগী করে তুললেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের স্রষ্টা হিসাবে তিনি তো অমর হয়েই আছেন। এবং এখানেই কিন্তু শেষ না, তিনি আরেকটা ক্লাসিক ইউরোপিয়ান ফর্ম, সনেট, সেটাকেও বাংলা সাহিত্যে নিয়ে আসলেন। আর এমনভাবে আনলেন যে সেটা হয়ে উঠল একেবারে খাঁটি বাঙালি। এই যে এতগুলো প্রথমে জন্ম দিলেন, কারণে তিনি বাংলা সাহিত্যে একেবারেই অনন্য, একেবারেই আলাদা। এখন প্রশ্ন হল, এই যে এতগুলো প্রথমের জন্ম দিলেন, এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা হয়েছিল কিভাবে? শুনলে অবাক হতে হয়। এর শুরুটা হয়েছিল কিন্তু তার নিজের মাতৃভাষা বাংলা ভাষা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মধ্য দিয়ে। আসলে তার জীবনের প্রথম দিকের স্বপ্নটা ছিল একজন বড় ইংরেজ কবি হওয়া। সেই খ্যাতির লোভেই তিনি নিজের নামটাও আড়াল করে ফেললেন। টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামে তিনি ইংরেজিতে কবিতা লেখা শুরু করেছিলেন। কিন্তু এই ভুলটা ভাঙতে খুব বেশি দিন সময় লাগেনি। খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারলেন যে কি বিশাল একটা ভুল তিনি করছেন। মাতৃভাষাকে অবহেলা করার সেই যে একটা গভীর কষ্ট, সেই অনুতাপটাই যেন জীবন্ত হয়ে উঠেছে তার বিখ্যাত বঙ্গভাষা সনেটের এই লাইনগুলোতে। আর মাতৃভাষায় তার এই ফিরে আসাই বাংলা সাহিত্যে যেন একটা বিস্ফোরণ ঘটাল, এক সত্যিকারের সাহিত্যিক বিপ্লব। আর এই বিপ্লবের শুরুটাই হয়েছিল কবিতার এতদিনের পুরনো গঠনকে একেবারে ভেঙে ফেলার মাধ্যমে। তিনি নিয়ে এলেন অমিত্রাক্ষর ছন্দ। এটা বাংলা কবিতার ইতিহাসে একটা ভূমিকম্পের মতো ব্যাপার ছিল, সত্যি। কারণ এর আগে কবিদের পয়ার ছন্দের শেষে যে মিল দিতেই হবে, এই বাধ্যবাধকতায় আটকে থাকতে হতো। মধুসূদন এসে ঠিক যেন সেই দেয়ালটাকেই ভেঙে দিলেন। ভাব প্রকাশের জন্য কবিদের হাতে তুলে দিলেন এক অসীম স্বাধীনতা। তবে ইন্টারেস্টিং ব্যাপার হল, তিনি কিন্তু এই নতুন স্টাইলটা হুট করে চাপিয়ে দেননি। একটু খেয়াল করলেই বোঝা যায় তিনি কতখানি স্ট্র্যাটেজিক ছিলেন। ধাপে ধাপে এটাকে প্রতিষ্ঠা করলেন। প্রথমে পদ্মাবতী নাটকে একটু পরীক্ষা করে নিলেন, আর সেই পরীক্ষায় যখন সফল হলেন, ঠিক তারপরেই একটা আস্ত কাব্যগ্রন্থ লিখে ফেললেন এই নতুন ছন্দে। আর এই অমিত্রাক্ষর ছন্দকেই হাতিয়ার করে তিনি লিখলেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, তার ম্যাগনাম ওপাস মেঘনাদ বধ কাব্য। এই একটা বই বাংলা সাহিত্যে মহাকাব্য জিনিসটাকেই যেন নতুন করে জন্ম দিল। এই মহাকাব্যের কয়েকটা ফিচার কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, এর গল্পটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে, পুরো কাব্যটা নয়। ৯টা স্বর্গে ভাগ করা, আর পুরোটাই লেখা অমিত্রাক্ষর ছন্দে। কিন্তু সবচেয়ে সাহসী, সবচেয়ে বিপ্লবী যে কাজটা তিনি করেছিলেন, সেটা হল প্রচলিত ভিলেন বা খলনায়ক রাবণকে তিনি এখানে গল্পের নায়ক হিসেবে দেখিয়েছেন। তার এই যে বিদ্রোহী অ্যাটিটিউড, সেটাই ফুটে উঠেছে এই বিখ্যাত লাইনে। এখানে রামচন্দ্রকে ভিখারি রাঘব বলে সম্বোধন করা হচ্ছে। চিন্তা করুন, এর মাধ্যমে তিনি আমাদের চেনা গল্পটাকেই একেবারে উল্টে দিলেন। মধুসূদনের এই যে বিপ্লবী সত্তা, এটা কিন্তু শুধু কবিতার মধ্যেই আটকে ছিল না। সমান দক্ষতায় তিনি বাংলা নাটকের জগতেও আধুনিকতার ভিতটা গেড়ে দিয়েছিলেন। তিনি আঁকাই যেন পুরো নাটকের জগৎটা তৈরি করে দিলেন। দেখুন, শর্মিষ্ঠা দিয়ে আনলেন আধুনিক নাটক, পদ্মাবতী দিয়ে আনলেন প্রথম সফল কমেডি, আর কৃষ্ণকুমারী দিয়ে জন্ম দিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির। একাই ৩টে প্রধান শাখার প্রবর্তন করলেন তিনি। শুধু তাই না, সমাজের ভণ্ডামিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাতে তিনি 2টো ধারালো প্রহসনও লিখেছিলেন।
একদিকে একেই কি বলে সভ্যতা, যেখানে তিনি নতুন ইংরেজি শিক্ষিত তরুণদের বাড়াবাড়ি নিয়ে ব্যঙ্গ করেছেন, আবার অন্যদিকে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, যেখানে সমাজের পুরানো পন্থার ধার্মিক সেজে থাকা ভণ্ডদের মুখোশ টেনে খুলে দিয়েছেন। মানে ১৯ শতকের বাঙালি সমাজের দুটো দিককেই তিনি কি দারুণভাবে তুলে ধরেছেন। কবিতা আর নাটককে তো আমূল বদলে দিলেন, কিন্তু মনে হচ্ছে এতেও তার মন ভরেনি। এরপর তিনি বাংলা সাহিত্যে সম্পূর্ণ নতুন একটা কাব্যিক ফর্ম বা আঙ্গিক নিয়ে এলেন। তিনি ইটালিয়ান কবি পেট্রার্কের সনেট লেখার স্টাইলটাকে পুরোপুরি আয়ত্ত করলেন, আর সেই আঙ্গিকে বাংলা ভাষায় লিখে ফেললেন মোট ১০২টা সনেট। এই ইউরোপীয় ফর্মটাকে তিনি দেশপ্রেম আর নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশের একটা অসাধারণ শক্তিশালী মাধ্যম বানিয়ে তুলেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, এই নতুন ফর্মে তার লেখা প্রথম কবিতাটাই ছিল বঙ্গভাষা। সেই কবিতা যেটা দিয়ে তার নিজের জীবনের গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। মাতৃভাষার কাছে তার ফিরে আসার গল্প, তার অনুতাপের গল্প। মধুসূদনের জীবনটা কিন্তু খুব দীর্ঘ ছিল না। তিনি ১৮৭৩ সালেই মারা যান, কিন্তু এত অল্প সময়ে তিনি যা কিছু রেখে গেছেন, তার প্রভাব, তার উত্তরাধিকার, এক কথায় অপরিসীম। একবার শুধু তার অবদানগুলোর দিকে চোখ বোলানো যাক। অমিত্রাক্ষর ছন্দ, বাংলা সনেট, প্রথম আধুনিক নাটক, প্রথম আধুনিক মহাকাব্য, প্রথম সার্থক ট্র্যাজেডি, প্রহসন, এমনকি পত্রকাব্য। এই যে এতগুলো প্রথম, এর প্রত্যেকটাই আজকের আধুনিক বাংলা সাহিত্যের এক একটা পিলার বা ভিত্তি, আর সবগুলোরই তিনি পথিকৃৎ। এই পুরো আলোচনাটার শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। মধুসূদন কি কেবল কিছু নতুন ধারার কবিতা বা নাটক লিখেছিলেন, নাকি তিনি আসলে গোটা বাংলা ভাষার জন্যই একটা নতুন ভবিষ্যৎ লিখে দিয়ে গেছেন? তার কাজটা আসলে শুধু সাহিত্য রচনা ছিল না, এটা ছিল বাংলা ভাষার নিজের জন্য এক মুক্তির ঘোষণা।